This video contains harmful or violent or suicidal content. We don't promote such activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিউটাউন প্রমোদগড়ে দুটি বাড়িতে অগ্নিকাণ্ড, গ্যাস সিলিন্ডার ফেটে আগুন বলে জানা যাচ্ছে প্রাথমিকভাবে। এই মুহূর্তে আরো একটা বড় খবর, নিউটাউন প্রমোদগড়ে দুটি বাড়িতে অগ্নিকাণ্ড, গ্যাস সিলিন্ডার ফেটে আগুন বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। বসতিপূর্ণ এলাকা হওয়ায় দমকল কর্মীদের বেগ পেতে হচ্ছে এই আগুন নিয়ন্ত্রণে আনতে। ছবি দেখুন, রঞ্জিত আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের সহকর্মী রঞ্জিত। ছবি দেখছে, তো ভয়ঙ্কর ছবি। দেখো শুভজিৎ, নিউটাউনের জ্যোতিনগর অর্থাৎ প্রমোদগড়ের জ্যোতিনগরের ৩ নম্বর গলিতে হঠাৎ করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে একটি বাড়িতে। তবে আগুন লাগার কারণ সম্বন্ধে যথেষ্ট ধোঁয়াশা এবং দমকলের এই মুহূর্তে ৩টি ইঞ্জিন আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, সাত সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনার জেরে কিন্তু যেহেতু অস্থায়ী এবং কাঠ অতি দাহ্য পদার্থ দিয়ে এই বাড়িগুলো তৈরি, সেই কারণে আগুনের লেলিহান শিখা কিন্তু গ্রাস করেছে একের পর এক দুটি বাড়িতে। তবে এখনো পর্যন্ত গ্যাস সিলিন্ডার ব্লাস্টের যেভাবে খবর মিলছে তাতে ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে এমনটাই কিন্তু দমকল সূত্র মারফত আমরা জানতে পারছি। এবং পাশাপাশি এও জানিয়ে রাখছি যে ঘটনাস্থলে নিউটাউন থানার পুলিশ এই মুহূর্তে অগ্নি নির্বাপনের কাজে হাত লাগিয়েছে দমকলের 3টি ইঞ্জিন এবং দমকল কর্মীরা। এবং পাশাপাশি এও জানিয়ে রাখি যে ঘটনাস্থলে নিউটাউন থানার পুলিশ এসেছে এবং আগুনে হতাহত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু নির্দিষ্ট করে বলা সম্ভব হচ্ছে না। তবে এই মুহূর্তে আগুন অ্যারেস্ট করবার জন্য কিন্তু দমকলের কর্মীরা সর্বতভাবে কিন্তু চেষ্টা চালাচ্ছে। এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকল কর্মীরা। নজর থাকবে রঞ্জিত, নজর রাখো। অবশেষে নাম ধাম উল্লেখ করে ভুয়ো নিয়োগ মানল পর্ষদ। 58 জনের চাকরিতে আরো জল খোলা। এসএসসি তালিকাতেই ভুয়ো শিক্ষক, পার্সোনালিটি টেস্টে বসেননি, প্যানেলেও নাম নেই, তবুও চাকরি। হলফনামা সহ প্রথম খবর ব্রেক করি আমরা TV9 বাংলা। সুমন আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন, আমাদের সহকর্মী। সুমন, একই সঙ্গে দুটো প্রশ্ন পরপর করে রাখি। এক, কিভাবে এদের নিয়োগ হয়েছিল? 2, কিভাবে জানা গেল এরা ভুয়ো শিক্ষক? পরিষ্কার করে বলছি, আমরা যখন খবর করছিলাম বারংবার, আমরা যখন তদন্ত করছিলাম, তখনই কিন্তু উঠে এসেছিল যে বেশ কিছু চাকরি প্রার্থী চাকরি পেয়েছেন যারা কিন্তু কোনো তালিকাভুক্ত নয়, এমনকি র্যাঙ্ক জাম্পের কেসও রয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এসএসসি হাইকোর্টে একটি হলফনামা দিয়েছিল এবং সেই হলফনামায় পরিষ্কার লেখা রয়েছে 58 জন 9 থেকে 12 যারা চাকরি পেয়েছেন তারা পার্সোনালিটি টেস্টে অ্যাপিয়ারই করেনি। একবার ভেবে দেখো শুভজিৎ, পরীক্ষা ছাড়াই চাকরি। এবং পাশাপাশি তাদের মধ্যে অনেকেই এমন রয়েছেন যারা প্যানেলে তাদের নাম পর্যন্ত নেই, মানে পার্সোনালিটি টেস্ট হয়নি বলে প্যানেলে নাম নেই, কিন্তু তারা বহাল তবিয়তে চাকরি করে বেড়াচ্ছিলেন। পরিষ্কারভাবে এসএসসি একে একে মানছে তারা ঠিক কিভাবে এই দুর্নীতি সংগঠিত করেছে এবং কতটা জায়গায় তারা ভুল করেছে। শুভজিৎ, ধন্যবাদ সুমন। আর ঠিক এরপরেই অল আউট অ্যাটাকে গেছে বিজেপি। কে কি বলেছেন পরপর শোনাবো। এসএসসি রিক্রুটমেন্ট শেষ হওয়ার পরেও বিভিন্ন ব্যক্তির কাছে এসএমএস এর মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টের ইনফরমেশন যেত এবং সেই সমস্ত ব্যক্তিরা স্কুলে জয়েন করেছে। চুপচাপ এই ঘটনাগুলো ঘটতো। বহু স্কুল শিক্ষক, হেডমাস্টার মশাই তারা আমাদেরকে গোপনে এই সমস্ত তথ্য বলতেন। আজকে সেগুলো তো সত্য প্রমাণিত হতো। এরা তো দুর্নীতিতে তো এরপরে রেকর্ড করে ফেলবে। গিনিস বুক বা লিমকা ওয়ার্ল্ড রেকর্ড একবার চেষ্টা করা উচিত তৃণমূল কংগ্রেসের। এর আগে কারো রেকর্ড এরকম মনে হয় আছে কিনা সন্দেহ আছে। এরকম 58 নয়, 5800 লোক বেরোবে। এসএসসি সব জানে, অফিসাররা সব জানতেন। কেউ কেউ সুবিধা নিয়েছেন, কেউ কেউ ভয় চুপ করেছিলেন। তাদের সমস্ত কিছু বলা উচিত, নাহলে তাদের কপালেও দুঃখ আছে। রাজ্যের 16টি হাসপাতালে নার্সিং প্রশিক্ষণের প্রস্তাব বেসরকারি সংস্থাকে। সরকারি হাসপাতালে পরিকাঠামো ব্যবহার করে নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান তৈরির জন্য বেসরকারি সংস্থাকে এগিয়ে আসতে আহ্বান স্বাস্থ্য দপ্তরের তরফে। রাজ্যের সিদ্ধান্তে শুরু হয়েছে বিতর্ক। এমন কি করা যায়, কি রয়েছে নির্দেশিকায়, পুরোটাই জানবো। সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী। সৌরভ, শুভজিৎ, নির্দেশিকায় যেটা বলা হয়েছে যে রাজ্যে যে সমস্ত প্রত্যন্ত এলাকায় যে সমস্ত হাসপাতাল রয়েছে, অর্থাৎ জেলার হাসপাতাল যেগুলি রয়েছে সেগুলো সুপার স্পেশালিটি জেলা হাসপাতাল এবং এই রাজ্যে যে মেডিকেল কলেজ রয়েছে, বিসিআর শিশু হাসপাতাল, এইরকম 16টি হাসপাতালে বেসরকারি যারা রয়েছেন তাদেরকে, বেসরকারি স্বাস্থ্যক্ষেত্রের সঙ্গে যারা যুক্ত হয়েছেন তাদেরকে বলা হয়েছে যে তারা যদি আগ্রহী হন তাহলে তারা নার্সিং স্কুল এবং কলেজ খোলার ব্যাপারে এগিয়ে আসতে পারেন। এটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। নার্সিং কমিউনিটির তরফে তাদের বক্তব্য হচ্ছে যে সরকারি পরিকাঠামোয় বেসরকারি স্বাস্থ্য ক্ষেত্রের সঙ্গে যুক্ত যাদেরকে নার্সিং কলেজ খোলার যে অনুমতি দেওয়া হচ্ছে, এটা আদতে বেসরকারিকরণেরই নামান্তর এবং
যারা সরকারি প্রতিষ্ঠান থেকে যে সমস্ত যারা নার্সিং যারা পাস করছেন তারা যেখানে ঠিক মতো ভাবে এখনো পর্যন্ত নিয়োগ পাচ্ছেন না, তাদের নিয়োগ নিয়ে যেখানে বিতর্ক রয়েছে, সেখানে কেন বেসরকারি এই উদ্যোগ নেওয়া হচ্ছে? শুভজিৎ। ধন্যবাদ সৌরভ। টেলিফোনে আমরা যোগাযোগ করেছি চিকিৎসক সংগঠনের নেতা ডক্টর মানস গুমটার সঙ্গে। ডক্টর গুমটা, শুভজিৎ রয়েছি, আপনি তো পুরোটাই শুনলেন। সরকারি হাসপাতালের পরিকাঠামো ব্যবহার করে এমনটা কি করা যায়? দেখুন, এই সরকার তো সবই করছে। এখন তো আগে তো মানে যা ছিল, এখন দেখছি ঘটি বাটিও বেচে দিচ্ছে। একটা সময় ছিল সরকারি হাসপাতাল ভাড়া দিয়ে তারা মেডিকেল কলেজ খোলার জন্য পারমিশন দিচ্ছিল, এবং সেইভাবে আমরা দেখেছি যে 2-3টে মেডিকেল কলেজ হয়ে গেছে, বেশ কিছু পাইপলাইনে আছে, এবং পরিস্থিতি এমনই আছে যে প্রতিটা পাড়াতে দরকার থাকুক বা না থাকুক, বা প্রতিটা পাড়াতে মেডিকেল কলেজ গড়ে উঠবে। এখন তো দেখছি সেটা নার্সিং কলেজের জন্য তারা করছে, এবং শুধু তাই নয়, তারা সরকারি জমিতে তাদের ঘর বাড়ি বানানোর জন্য অনুমতি দিচ্ছে। যা পরিস্থিতি আছে এখন, তো সত্যি কথা বলতে ওই আলু পেঁয়াজ ব্যবসায়ী বা খৈনি গুটকা ব্যবসায়ী তারাও ওই নার্সিং কলেজ খোলার জন্য সরকারের কাছে আবেদন করতে পারে, এবং তারা খুলেও দিতে পারে। মানে যারা অলরেডি পাস করছে নার্সিং সরকারি ব্যবস্থাপনা থেকে, তারা চাকরির জন্য মারপিট করছে, তারা রাস্তার আন্দোলনে যাচ্ছে, তাদের ব্যবস্থা না করে এই নতুন সরকারি পরিকাঠামোটাকে বেসরকারি হাতে তুলে দেয়া কেন? এটা তো পূর্ণ বেসরকারীকরণ শুধু নয়, সরকার দায়ও ছাড়তে চাইছে, এবং সরকারি জায়গা জমি ঘর বাড়ি স্বাস্থ্য ব্যবসায়ীদের হাতে তুলে দিতে চাইছে। আমরা এর তীব্র প্রতিবাদ করছি। এটা করা যায় না, এভাবে করা যায় না, উচিত নয়। ধন্যবাদ ডক্টর গুমটা। দিলীপ ঘোষ এ প্রসঙ্গে কি বলেছেন শোনাবো। সরকারি হসপিটালকে প্রাইভেট হাতে দিয়ে দেবেন ব্যবসা করার জন্য, টাকা পয়সা নেবেন বলে, আর মোদী সরকারের বিরোধিতা করবেন। এই ধরনের দ্বিচারিতা এদের, কেবল টাকা পয়সা চাই। হসপিটাল কেন, ইন্ডাস্ট্রি থেকে আরম্ভ করে সব বিক্রি করে দেবে, সরকারি অফিসে বিক্রি করে দেবে। এরা এখন ভিখারি হয়ে গেছে, টাকার দরকার আছে, খিদে বেড়ে গেছে, ইলেকশন আসছে, তাই সমস্ত সরকারি প্রপার্টি বিক্রি করে পয়সা কামাবে। দুয়ারে ঝঞ্ঝা, মাঘের শুরুতে জাঁকিয়ে শীতে কাটা। কাল থেকেই পাহাড় উপকূলে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধ এবং বৃহস্পতি সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে শুক্রবারও। কলকাতা তাপমাত্রা পৌঁছতে পারে 18 ডিগ্রিতে। তাপমাত্রা বাড়বে জেলাতেও। আমরা এই মুহূর্তে একই সঙ্গে দেখুন বেশ কয়েকটা ছবি দেখাচ্ছি। একটা বিমানবন্দরের ছবি দেখাচ্ছি, অন্যদিকে বীরভূম, ধূপগুড়ি, ঘাটাল বিভিন্ন জায়গার ছবি দেখাচ্ছি। ঘন কুয়াশা চাদরে ঢাকা। কমলেশ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। কমলেশ, আজকে সকালে যখন অফিসে আসছি দেখেছি রাস্তায় যারা এই মর্নিং ওয়াক করতে বেরোন না, তাদের সংখ্যাটা কম। কাল থেকে কি বাড়বে, মানে তাদের সংখ্যাটা বাড়বে, শীত কমবে নাকি শীত বাড়বে? আবহাওয়া দপ্তর কি বলছে, প্রকৃতির ওপর কি প্রভাব পড়তে চলেছে? দেখো, উত্তরবঙ্গে তো কুয়াশার এই দাপটটা ছিলই। আজকে দক্ষিণবঙ্গ জুড়ে কুয়াশা, এবং আগামী 2-3 দিন এই কুয়াশাটা থাকবে। মানে বেলা বাড়লেও হয়তো রোদের দেখা পাওয়া যাবে না, ফলে দিনের বেলা একটা ছদ্ম শীত এটা অনুভূত হবে। কিন্তু রাতের যে তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা, সেটা ক্রমশ বাড়বে। যেটা আজকে 14 ডিগ্রি, সেটা আগামী কয়েকদিনে বাড়তে বাড়তে কলকাতায় 17-18 ডিগ্রিতে পৌঁছবে। জেলাতে যে তাপমাত্রাটা 10-এর নিচে এখনো রয়েছে, সেটা বাড়তে বাড়তে 14-15 ডিগ্রিতে পৌঁছে যাবে। অর্থাৎ জাঁকিয়ে শীত থাকবে না, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে কুয়াশার কথা বললাম, আগামী কয়েকদিনে এই ঘন কুয়াশার দাপটটা থাকবে, এবং কাল থেকে যে হাওয়া বদল, সেটা হচ্ছে বৃষ্টির পূর্বাভাস। কাল মূলত দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে বৃষ্টি হতে পারে। এর বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা, উত্তরবঙ্গের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবার দেখো, জানুয়ারি মাস, মাঘ মাসে যদি বৃষ্টি হয়, স্বাভাবিকভাবেই চাষে একটা বড়সড় চিন্তা তো থাকবেই, কারণ এই সময় মাঠ ভর্তি শীতের সবজি, লঙ্কা, এই ধরনের সবজির কিন্তু ক্ষতি হতে পারে। এবং যে আলুগুলো কিছুদিন আগে বসানো হয়েছে, এর আগে ঘূর্ণিঝড়ের জন্য আলু চাষ পিছিয়ে ছিল, ফলে নতুন করে আলু বীজ বসানো হয়েছে, সেই আলুর যদি বেশি বৃষ্টি হয়, কোথাও কোথাও মাঝারি বৃষ্টি হয়ে যায়, তাহলে আলু চাষে একটা বড়সড় ক্ষতি হতে পারে। মোটামুটি ধরে নাও শনিবারের আগে ওয়েদার ভালো হওয়ার খুব একটা সম্ভাবনা থাকবে না। শুভজিৎ, ধন্যবাদ কমলেশ। ঘন কুয়াশায় বিপর্যস্ত বিমান পরিষেবা। রাত থেকেই ঘন কুয়াশার চাদরে ঢেকেছে কলকাতা বিমানবন্দর। দৃশ্যমানতা কম থাকায় একাধিক বিমান বাতিল, বহু বিমান ছাড়তে দেরি হয়। কলকাতা থেকে বেঙ্গালুরু, দিল্লি, চেন্নাই, পোর্ট ব্লেয়ার, আগরতলাগামী বিমান ছাড়তে দেরি। ছবিটা একবার দেখুন, আজকে সকালের ছবি। কুয়াশার দাপট, একাধিক বিমান বাতিল হয়েছে, বেশ কিছু বিমান দেরিতেও চলেছে।
9:30 का हमारा फ्लाइट था एयर इंडिया का, तो वो कैंसिल हो गया और आगे के बाकी के कमिटमेंट्स सारे हिल जाते हैं, बहुत ही हौच पौच हो गया। अभी हम ट्राई कर रहे हैं कि ना कुछ कोई फ़्लाइट नेक्स्ट फ्लाइट मिल जाए जो जिससे हम पहुंच सके, हमारे कमिटमेंट पूरी कर सके। क्योंकि আমাদের অ্যাকচুয়ালি পোর্ট ব্লেয়ার যাওয়ার পরে ওখান থেকে আবার 11 আওয়ার জার্নি করে বাসে করে আরেকটা আইল্যান্ডে যেতে হয়, তো সেখানের জন্য বাসের টিকিট আগে থেকে করতে হয়, তো এটার জন্য আমাদের সেই টিকিটটাও আবার ক্যান্সেল হবে যদি এটা না হয় ক্যান্সেল। কানেক্টিং ফ্লাইট, কোনো কানেক্টিং ফ্লাইটও নেই, তো সেই কারণে ফের কালকে মর্নিংয়ে ফ্লাইট নিতে হবে। ডিলে হয়ে যাচ্ছে, যখন বলছে আবার আমাদের ফেরত যেতে হবে, কাজও আছে আজকে মানডে ওয়ার্কিং ডে, সেখানে প্রচুর সমস্যা হয়ে যাচ্ছে। এরা কিছু বলতেও পারছে না যে কখন এখন ফ্লাইট, কেন কি কলকাতায় এত কুয়াশা।